করছি কি স্যাম্পল ওয়েট করছি গ্রেড করে 0.5 থেকে 2 গ্রামের ভিতরে আমরা স্যাম্পল নিছি গ্রেড করা স্যাম্পল। আর আমাদের ক্যাটালিস্ট লাগছে কি পটাশিয়াম সালফেট আর কপার সালফেট 5:1 রেশিওতে, আমরা সেটা ক্যালকুলেশন করে মাপছি। হ্যাঁ, আর লাগছে কি 12 ml সালফিউরিক অ্যাসিড। এই তিনটা জিনিস আমরা কোথায় দিছি জেলটাল ফ্লাক্সের ভিতরে দিয়ে 420 ডিগ্রিতে 75 মিনিটের জন্য কি করছি ডাইজেশন করছি আমরা, নাকি ফার্স্ট স্টেপ গেল ডাইজেশন পর্যন্ত ছিলাম। এটা এই চারটা জিনিস মিলে এটা বাদে, হ্যাঁ এই চারটা জিনিস মিলে হচ্ছে আমাদের জেলটাল ডাইজেশন চেম্বার। কেমন এর ভিতরে এটা হচ্ছে পাম্প, কাজ আলাদা। এটা হচ্ছে এটাকে মেনটেন করার জন্য পাম্প, যখন গ্যাস অতিরিক্ত হয়ে যাবে তখন আমরা এটা চালাই দিব, এছাড়া এটার কোনো কাজ নাই। সেটআপ টেটআপ সব হচ্ছে এখানে। আমাদের ডাইজেশন চেম্বার হচ্ছে এটা জেলটাল ডাইজেশন চেম্বার। আমরা এটারও সুইচ অফ করে অন করে রাখি, পাম্পের ডাইজেশন চেম্বারেরও সুইচ অন করে রাখছি। কেমন তো আমাদের একটা জেলটাল টিউব আমরা নিচে পরিষ্কার করে এটার ভিতরে আমরা ড্রাই করে নিছি, যেহেতু আমরা স্যাম্পলও ড্রাই করছি। হ্যাঁ, এর ভিতরে যাবে স্যাম্পল। আর লিফটিং এর ক্ষেত্রে এটা যখন উঠাবো না বালিটা দিয়ে রাখবো, কারণ এখান থেকে তো গ্যাসগুলো এটাতে যায়। আর এটার মধ্যে যে দেখেন কি অবস্থা, এটার মধ্যে লিকুইড গুলো পরে ব্যাপার থেকে আবার কি হয় লিকুইড হয়ে পড়ে ড্রপ ড্রপ, এখানে এখানে বালি দেওয়া থাকে, এইভাবে থাকে মূলত। তো এটা সরাই নিব, স্যাম্পল দেব ডাইজেশন টিউবের ভিতরে। এটা হলো আপনার স্যাম্পল ছিল 1.4 অনসে, যে যা পরিমাণ নিয়েছে এখন ভিডিও করেন না ভাই। ওই যে পোটা আরেকবার দেখা ক্যাটালিস্ট তারপর দিয়েছি কপার সালফেট আর পটাশিয়াম ক্যাটালিস্ট দিলাম, ক্যাটালিস্ট পটাশিয়াম সালফেট কপার সালফেট পটাশিয়াম ক্যাটালিস্টের পর হাইড্রোক্লোরিক অ্যাসিড 12 5:1 এর কি একটা 3.33 আর একটা হচ্ছে 1.67 সালফিউরিক অ্যাসিড না। হ্যাঁ স্যাম্পল ক্যাটালিস্ট আর এবার দিবে এখান থেকে সালফিউরিক অ্যাসিড 12। এটা অলরেডি কনসেন্ট্রেটেড। এখান থেকে কত নিতে হবে 12 সালফিউরিক অ্যাসিড সাপ্লাই থাকে 98%। এটা যেহেতু এটা সাপ্লাই যেটা থাকে 98%। দিব না, আর একবার 2 দেব, দুইবার 5 5 একবার 2 ঠিক গেল 5 5 10। আগে দিলাম 5, এখন আগে দিলাম 5 10 5 টোটাল দেব 12 আচ্ছা 12 এখন 5 আর 2 দিবে, এখন যাবে 2। হ্যাঁ, গ্যাসগুলা এগুলা নিউট্রালাইজ করার জন্য এই যে এখানে নিউট্রালাইজার দেওয়া আছে। এই যে বোতলটাতে এটাতে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দেওয়া আছে, আর এটাতে দেওয়া আছে 20% সালফিউরিক অ্যাসিড সলিউশন। যেগুলো অ্যাসিডিক গ্যাস এটা নিউট্রালাইজ হবে বেসে, আর যেটা বেসিক গ্যাস সেটা নিউট্রালাইজ হবে অ্যাসিডে। এখন যখন এই গ্যাসগুলো এখানে আসবে তখন এখানে একটা কন্ডেন্সার দেওয়া আছে, ওই যে বাইরে যেরকম কন্ডেন্সার সেট করছি এরকম কন্ডেন্সার দেওয়া আছে। এই কন্ডেন্সারের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে এগুলো লিকুইড হয়ে এখানে পড়বে। কোনো কোশ্চেন? এই চেম্বারটা সবসময় চালায় রাখা যাবে না, কারণ এটা খুবই পাওয়ারফুল। ঠিক আছে, এটা আমরা লিমিটেড টাইমের জন্য চালাবো। কখন চালাবো? টেম্পারেচার যখন 150 থেকে 420 পর্যন্ত উঠে তখন প্রচুর গ্যাস উৎপাদন হয়। উঠা পর্যন্ত, উঠে গেলে আবার হয়, তখন আইসা আপনাকে এটা চালাইতে হবে। বুঝে গেছে? তখন এসে চালাবো, মানে চালাবো, তারপরে আবার কিছুক্ষণ ওয়েট করবো, তারপরে আবার চালাবো, আবার ওয়েট করবো। এখানে দেখেন, তো আমি যদি চেঞ্জ করতে চাই ইনক্রিজে চাপ দিলে চেঞ্জ হবে, ডিক্রিজে চাপ দিলে চেঞ্জ হবে। দ্যাটস অল। মানে আপনি যেটা সেট করতে চাবেন এটা আপনি নিজেই সেট করতে পারবেন। এটাও আপনি সেম এরকম প্রত্যেকটা জিনিসই সেম, এটাতে কোনো কঠিন মেকানিজম নেই। হ্যাঁ লাইট হ্যাঁ লাস্টেরটাও করা যাবে, এই যে কমবে এই যে বাড়বে। আপনি আপনার মেকানিজম বললাম তো প্যারামিটার যা লেখা আছে ওই অনুযায়ী সেট করবেন, এবং মিনিটটাও আপনি চেঞ্জ করতে পারবেন। 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 14 মিনিট, অর্থাৎ আপনার প্যারামিটারে যেটা দরকার এটা আপনি নিজে সেট করবেন। এটা কোশ্চেন 27 মিনিট না 27 ডিগ্রি সেলসিয়াস বর্তমানে এটা টেম্পারেচার আছে। এই টিউব স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, স্টার্ট কিভাবে বুঝবো? যখন দেখবো যে ব্লিঙ্কিং হয় না তখন বুঝবো যে স্টার্ট হয়েছে। যেমন আমি যদি এটা স্টপ করে দিই, এই যে ব্লিঙ্কিং শুরু হয়েছে, মানে এখন প্রোগ্রাম রান নাই। আর যদি স্টার্ট করি, চেক করলে স্টার্ট, এই যে প্রোগ্রাম 2 চেক করলাম, সব ঠিক আছে, ওকে, প্রোগ্রাম 2 আসছে, স্টার্ট দিলে স্টার্ট। ডাইজেশন ওইখানে চলতেছে। এই টাইমটাতে আমরা কি করব? কারণ 4 ঘন্টা সময়
প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো লাগবে। ওই যে ডিলে টাইম, প্রিপারেটরি টাইম, আবার টেম্পারেচার উঠবে, তারপরে 75 মিনিট নাকি। ওভারঅল 1 ঘন্টা 50 মিনিটের মতো সময়। আইসাই বসাই দেওয়ার পরে এই সময়ের ভিতরে আমাকে কি করতে হবে, তাহলে হচ্ছে কি আমাদের সলিউশন লাগতেছে কি 40% টাকে স্ট্যান্ডার্ডাইজ করা লাগবে না, সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি। এটা কি স্ট্যান্ডার্ডাইজ করা লাগতেছে না। এরপরে আমার লাগতেছে কি 0.2 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড আর 0.2 নরমাল হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি। দুইটাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, দুইটাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। তাহলে এই দুইটাকে আমাকে মাস্ট স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, মানে টাইট্রেশন করতে হবে কি দিয়ে, একটা অক্সালিক অ্যাসিড। এই দুইটা হচ্ছে সেকেন্ডারি, কেমন স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। আমি একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স দিয়ে কি করতে হবে, এগুলোকে টাইট্রেশন করে নিতে হবে, মানে পিউরিটি কতটুকু হয়েছে এটা দেখতে হবে। আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে করতে যাই তাহলে একটা অ্যাসিড লাগবে, কি লাগবে, যেহেতু এটা বেস। আগে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে করি তাহলে কি লাগবে, একটা অ্যাসিড লাগবে, ওই স্ট্যান্ডার্ড অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে করলে হবে না, সালফিউরিক অ্যাসিড দিয়ে করলে যেগুলা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, যেমন অক্সালিক অ্যাসিড, আমরা অক্সালিক অ্যাসিড দিয়ে এটা কি করব, স্ট্যান্ডার্ডাইজ। তাহলে আবার কি করতে হবে, 0.2 নরমাল অক্সালিক অ্যাসিড, এটা সাপ্লাই তো দিবেন আপনারা, থাকবে, আপনি বানাবেন, এটাও বানাতে হবে অক্সালিকটা, অক্সালিক অ্যাসিড সলিউশন বানাবেন, ঠিক আছে। ল্যাবই লাগবে। এখন এটা বানানোর পরে এটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, এটা 0.2 থাকবে। এবার এটা দিয়ে প্রথমে টাইট্রেশন করবেন কাকে, যেহেতু এটা অ্যাসিড, বেসকে টাইট্রেশন করবেন, কেমন, বেসকে টাইট্রেশন করলে সাপোজ এটা 0.2 পাইছেন স্ট্যান্ডার্ড। এবার এখন এটা কত গ্রাম লাগবে এই 0.2 নরমাল অক্সালিক অ্যাসিড করে, ওই যে আমরা এসএমবি 1000 কালকে একটা ক্যালকুলেশন দেখাইছি, সব একই সিস্টেমে। এটা করে ফেলি না রে ভাই, কেমনে সম্ভব, ওই যে 2 ঘন্টা লাগে এটা করতে, এগুলা করতে 2 ঘন্টা লাগে, আমি কবে শেষ করব। আচ্ছা যাক, কালকে একটা ক্যালকুলেশন দেখাই দিছি ভাই, শুধু মলিকুলার ওয়েট চেঞ্জ হবে। আরে এসএমবি না বলিয়াম, আপনি 50 বানাইলে 50, 100 বানাইলে 100, 250 বানাইলে, মলিকুলার ওয়েট যে কম্পাউন্ড সেই কম্পাউন্ডের আর এস হচ্ছে যত মোলার বানাবেন, আপনি বানাবেন কত মোলার, 0.2। যদি 0.1 বানান 0.1, এই সূত্রের ভিতরেই সব প্রথম সেমিস্টারে এই সূত্র এই জন্য শেখানো হয়েছে। আচ্ছা যাক, অক্সালিক অ্যাসিড দিয়ে কাকে, সোডিয়াম হাইড্রোক্সাইডকে স্ট্যান্ডার্ডাইজ করব। যদি স্ট্যান্ডার্ডাইজ করে 0.2 পাই তাহলে তো আমার কি এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে না। এখন তো আমি আর আলাদা আরেকটা বেস লাগবে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করতে লাগবে, আমি এখন এটা দিয়েই এটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে পারবো। এটা দিয়ে এটাকে স্ট্যান্ডার্ডাইজ করছি না। অক্সালিক অ্যাসিডে কি লিকুইড ফর্মে থাকবে? না, ওটা সলিডই, সলিড। তবে পানি টানি থাকলে ক্যালকুলেশন করে নেবেন, ওই যে আমরা গ্লুকোজের ক্যালকুলেশন করছি না এখনো পানির, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড এগুলো বানাইতে গেলে যদি লিকুইড হয় তাহলে ডেনসিটির কাজ করতে হবে, পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজের কাজ করতে হবে, ইভেন যদি পানি থাকে পানির ক্যালকুলেশন করে নিতে হবে। আচ্ছা যাক, তাহলে প্রথমে কি অক্সালিক অ্যাসিড দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডকে স্ট্যান্ডার্ডাইজ করব, টাইট্রেশন করব, পরে স্ট্যান্ডার্ড করার পরে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি স্ট্যান্ডার্ডাইজ করব। আপনারা জাস্ট যারা স্ট্যান্ডার্ডাইজটা ফার্স্ট সেমিস্টারে কোর্সের মনে নাই, ওই যাইয়া এর লেখা রাখেন অক্সালিক অ্যাসিড দিয়ে কাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড কে। এটা স্ট্যান্ডার্ডাইজেশন ইউটিউবে সার্চ দিয়ে সুন্দর করে বুঝাই দিবে, কেমন। হাই ফ্রেন্ডস, আজকে আমরা ল্যাবে যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ প্রমিতকরণ, অর্থাৎ অক্সালিক অ্যাসিড দ্বারা সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশন শুরু করার পূর্বে আমাদের যে কাজগুলো করা দরকার সেগুলো হচ্ছে ভালো করে সবগুলো যন্ত্রপাতি ধুয়ে নেওয়া, কারণ এগুলো যদি না ধুয়ে কাজ করা হয় তাহলে আমাদের টাইট্রেশন বা আমাদের কাজটি হবে না। আর সবগুলো ধোয়ার কাজই করতে গেলে ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে হয়। ল্যাবরেটরিতে নিয়মই হচ্ছে যে কোনো জিনিস ধুতে হবে ডিস্টিল ওয়াটার দিয়ে।
তো আমরা কনিক্যাল ফ্লাস্কটি ধুয়ে নিলাম। এখন আমরা মেজারিং সিলিন্ডারটিও ধুয়ে নিচ্ছি। 10 ml মাপার জন্য এই মেজারিং সিলিন্ডারটি খুব দরকার। আমরা এটিও ডিস্টিল ওয়াটার দ্বারা ধুয়ে নিচ্ছি। এখন আমরা অক্সালিক অ্যাসিড 10 ml মেপে নিব। মাপার জন্য আমরা পিপেটের সাহায্য নিতে পারি। পিপেট দিয়ে আমরা অক্সালিক অ্যাসিড নিয়ে নিচ্ছি। আমাদের দরকার পড়বে 10 ml অক্সালিক অ্যাসিড। মাপের কাজটি সূক্ষ্ম হতে হয়, কারণ খুব কম পরিমাণে মাপার কাজগুলো করা হয়। এখানে আমরা পিপেটের সাহায্যে এই যে পিপেটটি ব্যবহার করছি এটি হচ্ছে আসলে 5 ml এর, তাই আমরা দুইবার নিচ্ছি আর কি। দুইবার 5 ml 10 ml মেজারিং সিলিন্ডারে নিয়ে 10 ml অক্সালিক অ্যাসিড নেওয়ার পর আমরা কনিক্যাল ফ্লাস্কে ইন্ডিকেটর হিসেবে যুক্ত করছি ফেনফথ্যালিন। কয়েক ফোঁটা, 2 ফোঁটা অথবা 3 ফোঁটা ফেনফথ্যালিন দিয়ে দিলাম। এখন আমরা বুলেটটিকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা পূর্ণ করব নির্দিষ্ট দাগ অনুযায়ী। পূরণ করার পরে আমাদের টাইট্রেশন শুরু করতে হবে আর কি। বুলেটটি পূর্ণ করে নিলাম এবং টাইট্রেশন শুরু করলাম। আস্তে আস্তে কয়েক ফোঁটা করে দিতে শুরু করলাম। বুলেটের যে নির্দিষ্ট চাবি রয়েছে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ফোঁটায় ফোঁটায় এখন সোডিয়াম হাইড্রোক্সাইড ফেলতে হবে আমাদের। নির্দিষ্ট রং পরিবর্তন যখন হবে তখনই আমরা এই বুলেটটিকে অফ করে দিব। আর বর্ণ পরিবর্তনের আগ পর্যন্ত আমাদের ফোঁটায় ফোঁটায় সোডিয়াম হাইড্রোক্সাইড ডালতে হবে। এইভাবে 3 বার পাট নিতে হবে আমাদেরকে। আমরা একবারই করব, রং পরিবর্তন করা পর্যন্ত আমরা বুলেটটি অফ করে দেবো। ইয়াস, আমাদের রংটা বেশি পরিবর্তন হয়ে গেছে, এত বেশি রঙের দরকার নেই আমাদের। এইভাবে আমাদের 3 বার পাট নিতে হবে। 3 বার পাট নিয়ে খাতায় লিপিবদ্ধ করতে হবে এবং দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 3 বার আমরা নিয়েছি কত অক্সালিক অ্যাসিড 10 ml করে। অক্সালিক অ্যাসিড 10 ml 3 বার করে নিয়েছি আমরা। তো তারপর বুলেট পাট নিলাম যে বুলেটে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লেগেছে আমাদের। তো প্রথমবার 24.4, দ্বিতীয়বার 20.2, তৃতীয়বার 20.2, 3টার গড় হিসাব করলে এখানে। আর এখানে পার্থক্য তো আছে, আমরা যেহেতু প্রত্যেকবারেই বুলেটটিকে পূর্ণ করে নিয়েছিলাম এজন্য পার্থক্য যা পার্ট এসেছে আমরা তাই। তারপরে এই 3টা জিনিসকে আমরা যোগ করে 3 দিয়ে ভাগ করলে তার গড় পাওয়া যায় 20.3। এখন আমাদের 20.3 চলে আসার পর সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করতে হবে। যেহেতু এখানে আমরা উত্তর দিয়ে রেখেছি, কিন্তু আসলে উত্তরটি আমরা আরেকটি পেজের মধ্যে করেছিলাম, ওইটা আসলে এখানে লেখা হয়েছে। তো কীভাবে এটা আসছে আমরা আরেকটি পেজে চলে যাচ্ছি, ওইখানে দেখতে পারবো আমরা। হ্যাঁ, দ্বিতীয় পেজটিতে আসার পর সংগঠিত বিক্রিয়া দেওয়া হয়েছে যে অক্সালিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম অক্সালেট এবং পানি উৎপন্ন হয়েছে। তো এটা হচ্ছে কি আসলে বিক্রিয়াটি, এবং এখন আমরা বের করতে যাচ্ছি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। টাইট্রেশন করে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বা সোডিয়াম হাইড্রোক্সাইড প্রমিতকরণ করা হয়, এটা আসলে এই সমীকরণের সাহায্যে যে V1S1 by V2S2 equal to 2/1। তো এখানে V1 হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আয়তন, V2 হচ্ছে গিয়ে অক্সালিক অ্যাসিডের আয়তন, S2 হচ্ছে অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা, S1 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, যেটা আমরা জানি না, যেটা বের করতে হবে আমাদের। তো আমরা সমীকরণ যদি ক্যালকুলেট করি তাহলে S equal to 2 into V2S2 by V1 এটা পাই। তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করতে পারবো, যেহেতু S1 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। তো V2 মান হচ্ছে গিয়ে 10 ml, অর্থাৎ V2 হচ্ছে অক্সালিক অ্যাসিডের আয়তন, আমরা 10 ml করে নিয়েছিলাম। S2 হচ্ছে কি অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। V1 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের গড় আয়তন হচ্ছে গিয়ে 20.3, যা আগের পেজে আমরা দেখেছি। এই জিনিসটাকে এখন যদি আমরা ক্যালকুলেট করি আমাদের ক্যালকুলেটর দিয়ে, তাহলে কত মোলার ঘনমাত্রা আসে 0.0985।
অর্থাৎ এই ছিল সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। আর বাকি প্রসিডিউর তো আমরা করাইছি। এই স্ট্যান্ডার্ডাইজেশন করে তাহলে আমি কি কি এখান থেকে স্ট্যান্ডার্ডাইজ করে আমার লাগবে তিনটা জিনিস। আবার যদি কম বেশি হয় কিভাবে ঠিক করতে হবে কেমন, অথবা যে স্ট্যান্ড আসবে ওই স্ট্যান্ড ধরে কাজ করতে হবে। 0.12 লিখবো না, ওই যে ক্যালকুলেশনে তখন যে স্ট্যান্ড পাইছি ওই স্ট্যান্ড লিখবো। আমরা লিখছি নাকি 1000 ml 1 নরমালে এত থাকে, 1000 ml 0.2 নরমালে এত থাকে, তখন 0.2 দিয়ে ওই 0.2 দিয়ে 2 পয়েন্ট কত গুণ করছি না, তখন 0.2 এর জায়গায় যা আছে স্ট্যান্ড তা দিয়ে গুণ দিবেন। বুঝেন না? देखते हैं 40% NaOH का सॉल्यूशन कैसे तैयार किया जाता है। ये NaOH है और इसका वेट 40 ग्राम के लगभग मैंने एक बीकर में ले लिया है। ये NaOH की पैलेट है। और मुझे जो है ये सॉल्यूशन बनाना है 100 ml में, तो मैंने 100 ml का एक वॉल्यूमेट्रिक फ्लास्क ले लिया है। अब इसमें थोड़ा सा डिस्टिल वाटर डाल लेंगे लगभग 50 ml तक, और डिस्टिल वाटर डालने के बाद इसे मिक्स कर लेंगे ग्लास रोड के साथ, अच्छे से इसे मिला लेंगे। और मिलाने के कुछ समय बाद सॉल्यूशन ऐसा हो जाएगा, और इसके बाद इसे फ्लास्क में ट्रांसफ़र कर देंगे बहुत सावधानी पूर्वक। अच्छे से मिक्स कर लिया, देखो मिक्स करने के बाद ट्रांसफ़र कर दिया है, और इसे फाइनली मार्क तक डिस्टिल वाटर से मेकअप कर देंगे। और मेकअप करने के बाद ये काफ़ी गर्म हो जाता है, तो कुछ समय के लिए इसे ठंडे वातावरण में रख देंगे, और उसके बाद इसे टेस्टिंग के लिए यूज कर सकते हैं। তাহলে স্ট্যান্ডার্ডাইজেশন করলাম, করে এবার এখান থেকে নিয়ে যাব কোথায়, ডিস্টিলেশনের ওইখানে। কি নিব 60% সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক। সোডিয়াম হাইড্রোক্সাইড ওইখানে নেওয়া লাগে না, যেটা 0.2 নরমাল, ওটা লাগে বুরেটে নাকি। ওইখানে লাগছে 16% সোডিয়াম হাইড্রোক্সাইড, 60%টা সরি 40% সোডিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে ওটা 60 ml লাগে। আমরা 100 ml বানাই নিয়ে যাব, তো এটা টানার সেটা মেশিনই টানবে। হ্যাঁ, আর লাগবে কি 0.2 নরমাল যেটা, ওটা লাগে কত ml, 50 ml। এটা কনিক্যালে নিছি না, ওটা লাগে কতটুকু, যেটা যেখানে সেট করব, ডিস্টিলেশন করব, এরপরে যেটা পাইছি ওইটাকে আমি এখানে 0.2 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টাইট্রেশন করব, এরপরে ml পাই যাব, ml এর পরে ক্যালকুলেশন। ঠিক আছে? যখন ডিস্টিলেশন চালু হবে তখনই শুধু ও পানি দিলে ও নিবে, এর আগে কিন্তু ও পানি দিলে ও নিবে না। ঠিক আছে? এখানে দুইটা পার্ট আছে। ওখানে যেরকম আমরা মেশিন অন করার সাথে সাথে কন্ডেন্সারে পানি চলে আসছে, এখানে মেশিন অন করার সাথে সাথে পানি আসবে না। ঠিক আছে? যেমন আমি মেশিন অন করলাম, অন করার পরে জাস্ট মেশিন অন আছে, সে রিল্যাক্স আছে, কিন্তু ওটা অন করলেই সে কাজ শুরু করবে। এখন আপনি টেম্পারেচার সেট করবেন, তাহলে টেম্পারেচার কত সেট করবেন? বর্তমানে টেম্পারেচার আছে 13.4, আপনি টেম্পারেচার কত সেট করছেন? যেমন আমি -14.6 সেট করছি। -14.6 সেট করা যাবে যদি অন্য সবাই, এখানে পানি দেওয়া আছে, মাইনাস সেট করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কত সেট করব? 2 3 1 এরকম সেট করব। এটা রেগুলেটর যেরকম আছে না, এরকম। এখন যদি আমি পুশ করি তাহলে সে রান হবে। এই যে পুশ করলাম, রান হলো মানে টেম্পারেচার কমানো শুরু করলো। ঠিক আছে? তারপরের প্রশ্ন হলো, এখানে হলো পাম্পের স্পিড দেওয়া আছে, পাম্পের স্পিড অর্থাৎ কত স্পিডে পানি এখানে আসবে, এটাও কিন্তু রান নাই। এটা যদি পুশ করি তখন রান হবে, আর পুশ না করলে রান হবে না। এখন পুশ করলে কি হবে? এখন পুশ করলে এই মেশিন পানি নিবে না, এই যে কন্ডেন্সারে পানি আসতে দিবে না, কিন্তু ও ধাক্কাবে। ঠিক আছে? ও ধাক্কাইলে কিন্তু এই কন্ডেন্সারটা মানে এটাও নষ্ট হয়ে যাবে, এটাও নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এটা কি করব? আমরা টেম্পারেচারটা সেট করে, টেম্পারেচারটা নামার পরে পাম্পের স্পিডটা সেট করে রাখবো, পুশ করব না। যখন এখানে ডিস্টিলেশন চালু হবে, এখানে লেখা উঠবে ডিস্টিলেশন, তখন আমরা এটা পুশ করব। ঠিক আছে? সুইচটা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, দিলে প্রথমে হইছে কি টেম্পারেচার না? হ্যাঁ, টেম্পারেচার। এটা হইছে পাম্প,
চিলারের সিস্টেম হচ্ছে 10 এর নিচে নামতে হবে, 4 হলে সুন্দর ভালো। প্লাস 5 ডিগ্রিতে ঠিক আছে। আর আমাদের আনি রাখতে হবে কোথায়? পাম্পে। পাম্পের এটাকে কমানো যায়, বাড়ানো যায়। টেম্পারেচারটাও কি করতে পারবেন? কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। এখন তো রান চলতেছে, হ্যাঁ, আপনি এটাকে কি করতে পারবেন? বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। মাইনাসে চলে গেছে চালাইতে চালাইতে, চাইলে ওই 4 ডিগ্রিতে রাখতে পারেন না, আমরা 2 ডিগ্রিতে রাখলাম। তো এটা চলবে কি, এটা চললে টেম্পারেচার কমবে, মানে আমি যততে দিব তততে আসবে। আমরা অনেকক্ষণ চলে রাখার কারণে মাইনাসে চলে গেছে, দেখবেন এই যে এখন আবার 2 তে চলে আসবে, যে অলরেডি 0 তে চলে আসছে মাইনাস থেকে, ঠিক আছে? হ্যাঁ, 2 তে থাকবে। আর আরেকটা হচ্ছে আবার এখানে ক্লিক করলে পাম্প আসবে। হ্যাঁ, পাম্পটা কি স্পিড? পাম্প হচ্ছে এটা যত টানা টানা, হ্যাঁ হ্যাঁ, যত স্পিডে এখানে পানির ফ্লোটা দিবে। ও আচ্ছা আচ্ছা, 5 এ রাখবো এটা, কত? ঠিক আছে, এখানে আনি রাখতে হবে এটা, ঠিক আছে? পাম্পে আনি রাখতে হবে। টেম্পারেচারটা তো আগে চালাইতে হবে, কারণ এটা ঠান্ডা হইতে হবে না। চিলারের ওটাও কিন্তু আমি আগে চালাই রাখছিলাম, এটাও আগে চালাই রাখতে হবে, ঠান্ডা হইতে হবে, কিন্তু পাম্প চালানো যাবে না, পাম্প পরে দিব আমরা। সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দেওয়া আছে, আগে গ্রুপ করছে, গ্রুপ বলতে আপনাদের জুনিয়ররা করছে, আপনাদের জুনিয়ররা, আমাদের জুনিয়ররাই করছে। আমাদের পানিটা তাহলে মেশিনটাই না নেবে। আর আমরা বলছি কি, আমাদের ওই যে পরের লাইনে বলছে 0.2 নরমাল যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বানানোর কথা ছিল, এই যে সাপোজ আমরা বানাইলাম এটাতে, কেমন এইটাতে দিতে বলছে এখানে 50 ml দিলে কি হবে, আমার অ্যামোনিয়াটা অ্যাসিডের ভিতরে আসবে, সে হচ্ছে বেস ফর্মে আসবে, আমাদের হচ্ছে অ্যাসিড। দিলাম কত ml? 50 ml। এখন আসলে তো অ্যামোনিয়াটা এক জায়গায় থাকবে না, এটাকে কি করতে হবে? মিক্স করে দিতে হবে, কারণ যেন আইসাই এটার সাথে মিক্স হয়ে যায়। অন্য কি জায়গায় ঘুরে রাখতে হবে, মানে ম্যাগনেটিক স্টার দিয়ে। হিট দিব না, হিট প্লেট দিব, হিট দিব না, শুধু স্টেরার ঘুরায় দিব, ঠিক আছে? কারণ ম্যাগনেট কিন্তু মিডলে, তাহলে ওইটা ওই স্টেরারটা ম্যাগনেটের সাথে সাথে বসে থাকবে। তো এখন ঘুরাইলে কিন্তু আমার গ্লাসটারে কি দিবে? বাড়ে দিবে। তাহলে গ্লাসটা এক সাইডে রেখে এটারে মোটামুটি সাইডে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে গ্লাসে রাখার কি সম্ভাবনা? এরপরে কি করতে বলছে, আমরা শুধু স্টেরার অন করব, হিট না, কি এটা হচ্ছে হিট স্টেরার, ঠিক আছে? হ্যাঁ, এটার ভিতরে ইন্ডিকেটর দিতে হবে, দিব মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, অথবা হচ্ছে আমরা কি দিব? ইউনিভার্সাল ইন্ডিকেটর দিব, কেমন? কিছুটা এই কালার, পিঙ্কিশ কালার, কিন্তু আমরা যখন বেসিক হয়ে যাবে তখন ইয়েলো কালার হয়ে যাবে, কি? এখন আমাদের স্যাম্পল, ওটা কি মিথাইল রেড ইন্ডিকেটর আর ইউনিভার্সাল ইন্ডিকেটর? হ্যাঁ, ইউনিভার্সাল ইন্ডিকেটর দেয়, ইউজ করে। আচ্ছা ভাই, এখন কি মনে রাখা ওকে, আমাদের প্রোটিনের প্রথম স্টেপের যে স্যাম্পলটা ছিল, হ্যাঁ, ওই যে আপনার 75 মিনিট ধরে 420 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে এটা করা হয়েছে, প্রোটিনের স্যাম্পলটা রেডি করা হয়েছে, ওইটা নিচ্ছে এখন, ওই যে এটা, হ্যাঁ, এটাই সেটা। ওকে, ঠিক আছে। ওয়াও, কালার কি সুন্দর। আমাদেরও তাহলে আমাদের স্যাম্পল যাবে কোথায়? এটার নাম কি? এটার নাম হচ্ছে জেলডাল, আগে করছে ডাইজেশন, এটা হচ্ছে ডিস্টিলেশন। আচ্ছা, এটা ডিস্টিলেশন চেম্বারের টেস্ট টিউব হোল্ডারের জায়গাতে টেস্ট টিউব সেট করব আমরা, নাইট্রোজেন ডিস্টিলেশন আমরা এখানে দিলাম, কেমন? টেস্ট টিউব হোল্ডারের জায়গাতে ঢাকনা দিয়ে দেব। মেশিন অন অফ হচ্ছে বোর্ডে সুইচ দিবেন, আর এর পিছনে একটা সুইচ আছে, হ্যাঁ, এই যে বন্ধ, হ্যাঁ, পিছনেটা দিলে অন, অন, স্টপ স্টার্ট। এটা দিয়ে যদি আমরা হচ্ছে কি ডিস্টিলেশনে যাই, দুইবার ক্লিক করলে ভিতরে ঢুকে যাবে। এই যে একবার টিপ দিলে ডিস্টিলেশনে, নিচে যাইলে ওয়ার্ম, উপরে
যেতে পারবো, কিন্তু এটা আবার টিপ দিলে ডিস্টিলেশনে মাসে শুরু হয়ে যাবে। 0 1 2 3 4 5 6 এভাবে আছে। এখন দেখেন 3 এর ভিতরে মিনিটের ভিতরে বোরিক অ্যাসিড যাবে কি, বোরিক অ্যাসিড 30 ml, পানি যাবে 50 ml, সোডিয়াম হাইড্রোক্সাইড 70 ml, এভাবে সেট করা আছে। আমরা যাব কোনটার ভিতরে, সরি কোনটার ভিতরে, এই যে দেখেন এটাতে বোরিক অ্যাসিড লাগবে না, 0, স্টিম 70%, পানি কত 75 ml, সোডিয়াম হাইড্রোক্সাইড 60 ml, এটাই হচ্ছে আমাদেরটা। ডিলে টাইম 30 সেকেন্ড, ডিস্টিলেশন 6 মিনিট 30 সেকেন্ড। এটাই আমাদেরটা। হ্যাঁ, তো আমরা এটার ভিতরে ঢুকি। এখন এটা যদি স্টার্ট দেয় বা স্টপ দিই তাহলে কারিকুলাম শুরু হয়ে যাবে। অলরেডি স্টিম হিটিং হইতেছে। আমরা এই যে স্টার্ট দিয়ে দিছি, ওই 9 নম্বরে যাই কি করছি, ঠিক আছে। আমাদের টার্গেট হবে 9 নম্বরে যে স্টার্ট দেওয়া, আর কিছু না। হ্যাঁ, আপনাদের খুঁজে নেওয়া। প্রথমে দেখবেন স্টিম হিটিং হওয়ার পরে 75 ml পানি মডিউলে দেওয়া আছে আর 60 ml এটা দেওয়া আছে, দুটো টান দিয়ে এসে নিয়ে যাবে, নিয়ে এরপরে ডিস্টিলেশন শুরু করবো। করার পরে ডিস্টিলেশন হইতে হইতে আর মিল্ক দেখাচ্ছে না ভাই, ওইখানে গেল। হ্যাঁ, মিল্ক দেখাচ্ছে, আমরা সেট করে রাখছি আর কি, একটা স্যাম্পল সেট করে রাখছি। এই যে কত ml, 75 ml পানি টানতেছে না, অলরেডি টানা শেষ। এবার কি টানতেছে, 60 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখেন কমতেছে নি, কমতেছে নি, দেখো কমতেছে। হ্যাঁ, কমতেছে, কমে কমে এই দুটাতে মনে হয় ডিস্টিলেশন হচ্ছে, ওই জায়গা পরিমাণে বাড়তেছে। এটা ছিল আমাদের স্যাম্পল, এগুলোটা বাড়বে, এগুলো স্যাম্পলের সাথে গিয়ে অ্যাড হচ্ছে। হ্যাঁ, এই যে অলরেডি শেষ হয়ে গেছে, এখন ডিস্টিলেশন শুরু হয় নাই। নাইট্রোজেন যাবে কি ডিস্টিলেশন শুরু হয়ে গেলে তখন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা শেষ, আসতেছে। এই যে দেখেন, এই এটার ভিতরে এখন কি ফ্লো হবে আর কি। আচ্ছা, এখন কি ডিস্টিলেশন শুরু হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এই যে এখানে অ্যামোনিয়া আসতেছে, দেখেন। আচ্ছা, এখানে এখন অ্যামোনিয়া যাচ্ছে। হ্যাঁ, যাবে। যখন ডিস্টিলেশন শুরু হবে তখন পাম্প চালু করতে হবে। আগে পাম্প চালু থাকবে না, আগে শুধু ঠান্ডা হয়ে থাকবে সে। এখানে ডিস্টিলেশন শুরু হওয়ার সাথে সাথে আমরা এখানে পাম্পটা চালু করে দিতে হবে। ওকে, সে কয় মিনিট করবে সবটা আমরা সেট করে রাখছি। আচ্ছা, করছি কি 60 ml সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, পানি নিবে 75 ml, ডিলে টাইম 30 সেকেন্ড আর ডিস্টিলেশন সময় 6 মিনিট 30 সেকেন্ড। এটা শেষের দিকে শেষ হয়ে আসছে, 6 মিনিট 30 সেকেন্ড শেষ হয়ে আসছে। ডিস্টিলেশন শেষ, ডিস্টিলেশন শেষ, কোনো দরকার না, এটা অফ করে দিব। হ্যাঁ, অফ পাম্প কি ঢুকছে, এই যে আমাদের বন্ধ করে দিয়েছে, এটা এখন অফ হয়ে গেছে। মানে ওই যে যাচ্ছে ওয়াশটা হয়ে যাচ্ছে, ওই যে পিছনের ওয়েস্ট আছে, ওই যে ওই লাইন দিয়ে পিছনে চলে যাবে। ও, ওয়েস্টে চলে যাচ্ছে, মানে এগুলো আর দরকার নেই। ওগুলো ওয়েস্ট প্রোডাক্ট, এই ওয়েস্ট প্রোডাক্টগুলো এখন পিছন দিয়ে ছাকার মাধ্যমে এখানে আউট হয়ে যাচ্ছে। টিভি বন্ধ হয়ে গেলে শেষ। এখানে চাপ দিয়ে এটাকে ইন করে দিই। এটা যখন লাফাবে চাপ দিলে লাইট বন্ধ হয়ে যাবে, সুইচ বন্ধ, পিছন থেকে সুইচটা বন্ধ, সিলার বন্ধ, সিলার বন্ধ, পাম্প বন্ধ, লাইনের কানেকশন বন্ধ, সব বন্ধ, সব বন্ধ করে দিব, সব বন্ধ। আমরা এখান থেকে যা ডকুমেন্ট এটাই ধরেন, তো একজন এটা ধরেন একটু পড়ে যাবে, দেখে খেয়াল করেন। যেটা এখানে বাড়তি জমে রয়েছে আমরা নিয়ে নেব, ভালো করে নিয়ে নেব। ডিস্টিলেশন করার পরে আমরা যে অ্যামোনিয়া কন্টেইনিং হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পেলাম, অর্থাৎ ডিস্টিলেশন মেশিনে আমরা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছিলাম, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ডিস্টিলেশনের পরে যে অ্যামোনিয়াটা যুক্ত হওয়ার পর যে অ্যামোনিয়া কন্টেইনিং হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা পেলাম, সেই অ্যামোনিয়া কন্টেইনিং হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা পূর্বে বানানো 0.2 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা টাইট্রেশন করব। এবং আপনারা একটু স্মরণ করলে দেখতে পারবেন, আমরা যখন ডিস্টিলেশন মেশিনে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছিলাম তখন আমরা মিথাইল ড্রপ ইন্ডিকেটর ইউজ করেছিলাম। আর এই ইন্ডিকেটরটি ইউজ করার পরে এর কালার হয়েছিল অনেকটা পিঙ্ক কালার বা পিঙ্কিশ কালার। তো যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা টাইট্রেশন করব তখন এই পিঙ্ক কালারটি হয়ে যাবে ইয়েলো কালার। তো যখন আমরা দেখব ইয়েলো কালার হয়ে গেছে বা ইয়েলোইশ কালার আসছে, তখনই আমরা টাইট্রেশন অফ করে দিব। এবং এই পিঙ্ক কালার কি ইয়েলোইশ কালার
করতে গিয়ে আমাদের যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছে এই টাইট্রেশনে সেই জিনিসটা আমরা মেজার করে রাখবো এবং এই মেজারমেন্টটাই আমাদের ক্যালকুলেশনে কাজে দিবে। আমরা যখন এই টাইট্রেশন করব তখন আমাদের এই অ্যামোনিয়া কন্টেনিং হাইড্রোক্লোরিক অ্যাসিডটি থাকবে আমাদের হিট প্লেটে। এখানে আমরা কোনো হিট দিব না, তবে আমরা স্টির চালাবো যাতে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড এই কনিক্যাল ফ্লাক্সে পড়বে তখন তা ভালোভাবে মিক্সড হয় এবং কালার চেঞ্জ হলে তা আমরা সাথে সাথে জানতে পারি বা দেখতে পারি। টাইট্রেশন করার পরে আমরা চলে আসবো ক্যালকুলেশনে। প্রথমেই রয়েছে ওয়েট অফ দ্য স্যাম্পল। যে প্রোটিন স্যাম্পলটা আমরা নিয়েছিলাম সেটা এখানে 2 গ্রাম আছে, যত নেই আমরা তত এখানে লিখবো। 0.2 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা বানিয়েছিলাম, তার থেকে 50 ml আমরা নিয়েছি ডিস্টিলেশন মেশিনে ইউজ করার জন্য, সেই 50 ml আমরা এখানে লিখে দিব। ভলিউম অফ 0.2 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড কনজিউম ফর টাইট্রেশন। সর্বশেষ যে টাইট্রেশনটির কথা আপনাদেরকে বললাম সেই টাইট্রেশনে যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছে সেই সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমরা এখানে লিখলাম। এই ক্যালকুলেশনে 30 ml রয়েছে, আমরা আমাদের ক্যালকুলেশনে যত পাবো তত লিখব। ভলিউম অফ 0.2 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড কনজিউমড বাই produced NH3 from the sample 50 minus 30 ml equal to 20 ml। এর মানে হচ্ছে আমরা 50 ml থেকে 30 ml বিয়োগ দিব। 50 ml আমরা কি ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছিলাম, তো সেখান থেকে 30 ml আমরা কেন বিয়োগ দিলাম, কারণ উপরের লাইনে আপনারা দেখেন যে টাইট্রেশন করতে সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছে 30 ml। সো আমরা যখন এক্সপেরিমেন্ট করব আমাদের যতটুকু লাগবে আমরা তত বিয়োগ দিব। আমরা যদি টাইট্রেশন করতে গিয়ে 20 ml লাগে আমরা 20 বিয়োগ দিব, আমরা যদি 10 ml লাগে 10 বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পরে যত পেলাম আমরা এটা আমরা নোট ডাউন করে রাখবো। সো 0.2 normal hydrochloric acid equal to 0.2 normal NH3 and molecular weight of NH3 equal to 17। এই লাইন থেকে আমরা যেটুকু বুঝবো তা হচ্ছে 0.2 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা এই ডিস্টিলেশনের সময় ইউজ করেছিলাম, তার মধ্যে যে অ্যামোনিয়াটা এসেছে সেটাও 0.2 নর্মাল। সো এই অ্যামোনিয়ার মলিকুলার ওয়েট 17। এরপরের লাইনে আমরা চলে যাই। এরপর লাইনে আমরা দেখতে পাচ্ছি 1000 ml অফ 1 নর্মাল NH3 অর্থাৎ অ্যামোনিয়া ইকুয়াল টু 17 গ্রাম। অ্যামোনিয়ার মলিকুলার ওয়েট যেহেতু 17 গ্রাম, সো সেখান থেকে আমরা এই লাইনটা পেলাম 1000 ml অফ 1 নর্মাল অ্যামোনিয়া ইকুয়াল টু 17 গ্রাম। তার মধ্যে নাইট্রোজেনের মলিকুলার ওয়েট 14 গ্রাম, এটা আমাদের নোট করে রাখতে হবে। এরপরের লাইনেই আমরা পেলাম 1000 ml of 0.2 normal NH3 অর্থাৎ অ্যামোনিয়া ইকুয়াল টু 3.4 গ্রাম। 0.2 নর্মাল কেন বের করলাম, বিকজ অফ 0.2 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল আমরা দিয়েছিলাম ডিস্টিলেশন করার সময়, আর তার মধ্যে যে অ্যামোনিয়া এসেছে সেই অ্যামোনিয়াকেও 0.2 নর্মাল বের করে নিতে হবে আমাদের, দুইটা একই রকম হতে হবে। তো এটা বের করতে গিয়ে 1 নর্মালে যদি 17 গ্রাম হয় 0.2 নর্মালে 3.4 গ্রাম, কি হবে 17 কে 0.2 দিয়ে গুণ দিলেই আমরা 3.4 গ্রাম পেয়ে যাই। তো 17 গ্রামের মধ্যে নাইট্রোজেন ছিল 14 গ্রাম, তো 3.4 গ্রামের মধ্যে নাইট্রোজেন থাকবে 2.8 গ্রাম। এটা আমরা সিম্পলি ক্যালকুলেশন করলে বা ঐহিক নিয়মের মাধ্যমেই জানতে পারি। 17 গ্রামের মধ্যে যদি থাকে 14 গ্রাম তাহলে 3.4 গ্রামের মধ্যে কত থাকে 2.8 গ্রাম। এটা ইজিলি আমরা বের করে ফেলতে পারি। সাথে সাথে এর পরের লাইনে আমরা চলে যাই। 1000 ml of 0.2 normal ammonia solution containing 2.8 গ্রাম নাইট্রোজেন, উপরের লাইন থেকে আমরা এটা পেলাম। তাহলে 1 ml of 0.2 normal ammonia solution containing 1000 নিচে হবে, উপরে 2.8। 20 ml of 0.2 normal ammonia solution containing উপরে 20 হবে। এই 20 ml কোন 20 ml, আমরা ডিস্টিলেশন করার সময় যে 50 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছিলাম তার থেকে টাইট্রেশন করার সময় যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছিল তা বিয়োগ দিয়েছিলাম। বিয়োগ দেওয়ার পরে 20 ml হয়েছিল। আমরা যখন নিজের এক্সপেরিমেন্ট করব তখন আমাদের ক্ষেত্রে এটা ভিন্ন আসতে পারে, তো যত আসবে তত ml 0.2 নর্মাল অ্যামোনিয়া সলিউশন কতটুকু নাইট্রোজেন কন্টেইন করে আমরা সেটাই বের করব। সো এখানে যেহেতু 20 ml আছে, 20 ml এ কতটুকু নাইট্রোজেন আছে সেটা বের করা হয়েছে। সো এই ম্যাথ অনুযায়ী 0.2 নর্মাল অ্যামোনিয়া সলিউশনের মধ্যে আমরা যে 0.56 গ্রাম নাইট্রোজেন পেলাম, একে আমরা তখন পার্সেন্টেজ করব। নিচের লাইনে দেখেন পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন দ্য স্যাম্পল
অর্থাৎ কমপ্লিট স্যাম্পলে কতটুকু নাইট্রোজেন ছিল তার পার্সেন্টেজ করছি। এই পার্সেন্টেজ করতে গিয়ে আমাদেরকে, যেহেতু আমরা স্যাম্পলে করছি, স্যাম্পলের ওজনটা নিচে থাকবে, আর আমরা যে 20 ml এর মধ্যে যত গ্রাম নাইট্রোজেন পেলাম সেটা উপরে দিব। 20 ml এর মধ্যে না পেয়ে আমরা যে রেজাল্ট পাবো সেই রেজাল্টের মধ্যে যতটুকু পাবো ততটুকু এখানে উপরে দিব। সাথে যেহেতু পার্সেন্ট করতেছি 100 দিয়ে গুণ দেব। এটা ক্যালকুলেশন করলে এখানে 2.8% হয়েছে, আমাদের ক্যালকুলেশনে আমাদের মতো করে রেজাল্ট আসবে। তারপর ক্রুড প্রোটিন কন্টেন্ট ইন দ্য স্যাম্পল ইকুয়াল টু পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন্টু 6.25। এই পার্সেন্টেজ অফ নাইট্রোজেন তো আমরা বের করলাম 2.8%, সাথে 6.25 এটা থাকবেই, এটা এন কনভার্সন ফ্যাক্টর। সো দুইটা গুণ দিলে আমরা 17.5% পেয়ে যাব। যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছে সেটা এখানে লিখবো, এবং আমরা যে ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড 50 ml নিয়েছিলাম তার থেকে যে সোডিয়াম হাইড্রোক্সাইড কনজিউম হয়েছে টাইট্রেশনে সেটা বিয়োগ দিয়ে যত পাই তত লিখবো এর পরের লাইনে। তারপর আমরা বাকি যে লাইনগুলো আছে তা মোটামুটি সেম এবং একইভাবে থাকবে, একইভাবে বসবে, এবং লাস্টে এই 20 ml এর জায়গায় আমরা যা পেয়েছি তা বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। বাকি অংশটা 20 ml বের হয়েছে এই অংশ জায়গা থেকে 20 ml ধরে আমরা ক্যালকুলেশন করলাম, এর আগ পর্যন্ত যে অংশটুকু রয়েছে এই অংশটুকু অলমোস্ট সেম থাকবে। এটা সব ম্যাথের ক্ষেত্রেই সেম। আমাদের জন্য যেটা করতে হবে 20 ml এর জায়গায় আমরা যেটা পাবো সেটা এই 20 ml এর জায়গায় বসিয়ে আমরা ক্যালকুলেশন করব, আমরা নাইট্রোজেন পাবো। অর্থাৎ এখানে 20 ml এর মধ্যে নাইট্রোজেন যা পেয়েছে আমাদের যত রেজাল্ট থাকবে ততর মধ্যে নাইট্রোজেন বের করব। আমরা বের করার পরে ওইটা ধরে আবার আমরা পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন দ্য স্যাম্পল বের করব, ক্রুড প্রোটিন কন্টেন্ট ইন দ্য স্যাম্পল বের করব। খুব সিম্পলি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।